প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা সবাই জানো যে এই করোনা মহামারী চলছে। করোনা মহামারীর কারণে আমরা সেই মার্চ থেকে কিন্তু আমাদের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখিনি, আমরা অনলাইনে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। দুটি পরীক্ষাও তোমরা অনলাইনে দিয়েছো। সামনে যে পরীক্ষাটি রয়েছে সেটির জন্য তোমাদের এখন আরও বেশি উদ্যমী হয়ে, আরও বেশি মনোযোগী হয়ে প্রস্তুতি নিতে হবে, কারণ সময় থেমে থাকবে না। সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নেব ঘরে বসেই, আর সাথে অনলাইন ক্লাস দেখে সেই প্রস্তুতিকে আরও মজবুত, আরও দৃঢ় করব। আজকে আমি দশম শ্রেণীর জন্য একটি অধ্যায় আলোচনা করব ঠিক করেছি। এই অধ্যায়টি খুব সহজ, আবার খুব কঠিন। তুমি যদি সূত্রটি মনে রাখতে পারো তাহলে এই অধ্যায় খুবই সহজ, এবং নবম শ্রেণীতে থাকা অবস্থায় এই অধ্যায়টি শেষ হয়ে যায়। দশম শ্রেণীতে এটি এখন তো রিভিশনের পরের রিভিশন বলা যায়। তোমরা যেটা করো সেটা হচ্ছে এই অধ্যায়টিকে সহজ মনে করে, এই অধ্যায়ের উপরে প্রস্তুতি হয়ে গেছে মনে করে এই অধ্যায়ের আর চর্চা করো না। হঠাৎ করে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে বলো তো বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র কি, সে কিন্তু ভুল করে বসে। যদি বলা হয় বার্ষিক প্রকৃত সুদের হার নির্ণয়ের সূত্রটি বলো, সে ভুল করে বসে। চক্রবৃদ্ধির সংখ্যা কিভাবে নির্ণয় করা হয়, তাহলেও সে ভুল করে। আমি চাই না যে তোমরা ভুল করো, কিন্তু তোমাদের কথাগুলো, তোমাদের ভুলের জায়গাগুলো শুধু চিহ্নিত করলাম। আশা করি আজকের এই ভিডিও ক্লাসটি দেখলে তোমরা উপকৃত হবে এবং তোমাদের মনে পড়ে যাবে সেই সূত্রগুলোর কথা, এবং কিভাবে অঙ্কগুলো করতে হয় সেটিও একটু তোমরা চর্চা করার সুযোগ পাবে। দেখো, আমি আজকে যে অধ্যায়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে তৃতীয় অধ্যায়, অর্থের সময় মূল্য, অর্থাৎ টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু অফ মানি অর্থাৎ সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে বলে অর্থের সময় মূল্য। সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের, অর্থের পরিবর্তন না কিন্তু। তোমরা যেটা পরীক্ষায় মাঝে মধ্যে একটা শব্দ শুধু মিস করো, সেটি হচ্ছে মূল্য। অর্থের পরিবর্তন না, অর্থের মূল্যের পরিবর্তন। মূল্য একটা ওয়ার্ড। যদি বলো অর্থের পরিবর্তন, তাহলে বিষয়টি এমন দাঁড়ায় যে একটা নতুন ব্যাংক নোট, 100 টাকার একটা চকচকে নোট ছিল, সেটি হাতে হাতে লেনদেনের ফলে এই হাত থেকে ও হাতে যাওয়ার ফলে কি হলো, সে নতুন নোটটি কিন্তু নতুন থাকছে না, সেটি ছিঁড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, সেই কচকচে ভাব আর নেই, তাই না? এটা হলো অর্থের পরিবর্তন। কিন্তু অর্থের মূল্যের পরিবর্তনটা কি? অর্থের মূল্যের পরিবর্তন হচ্ছে আজকে তুমি 100 টাকা দিয়ে যে জিনিস ক্রয় করতে পারছো, আগামী 5 বছর পরে নিশ্চয়ই সেই জিনিসের মূল্য 100 টাকা না। এখন থেকে 5 বছর পরে সেই জিনিসের মূল্য কিছু পরিমাণে হলেও বৃদ্ধি পাবে। কিভাবে বৃদ্ধি পাবে, কতটুকু বৃদ্ধি পাবে, এটা নির্ণয় করার বা এটা বের করার সূত্র আছে। সেটা যদি হয় আজকের মূল্য ভবিষ্যতে কত হবে সেটা আমরা নির্ণয় করতে পারি। যদি হয় এমন যে ভবিষ্যতের এত টাকা, 10 বছর পরের এত টাকার এখন সমপরিমাণ মূল্য কত, বা 10 বছর পরে 1 লক্ষ টাকা দিয়ে আমি যা করতে পারবো, এখন সেই জিনিস করার জন্য আমার কত টাকা লাগবে, এটি কিন্তু বের করা যায়। শতভাগ সঠিক না হলেও অনেকটাই কাছাকাছি যাওয়া যায়, সেটির সূত্র আছে। এরকম একটি সূত্র আজকের উদ্দীপক এবং কোশ্চেন সমাধানে তোমরা পাবে। জনাব রশিদ জমি বিক্রি করে প্রাপ্ত, দেখো সৃজনশীলটি কি আছে, জনাব রশিদ জমি বিক্রি করে, তার এক খণ্ড জমি ছিল, সেটি বিক্রি করে 15 লক্ষ টাকা পান। একটি ব্যাংকে 5 বছরের জন্য জমা রাখতে চান। এক্স ব্যাংক ত্রৈমাসিক 8% চক্রবৃদ্ধি সুদ প্রদান করে, অপরদিকে ওয়াই ব্যাংক অর্ধবার্ষিক 7.5% চক্রবৃদ্ধি সুদ প্রদান করে। ঠিক আছে, বোঝা গেল? জনাব রশিদ একজন ব্যক্তি, উনি জমি বিক্রি করেছেন এক খণ্ড। এই জমি বিক্রি করে উনি 15 লক্ষ টাকা পেয়েছেন। উনি ভাবছেন যে এই টাকাটা তার হাতে রাখলে খরচ হয়ে যাবে বা যে কোনো কারণে এটা নষ্ট হয়ে যাবে। সে তার এখন লাগছে না, বিধায় 5 বছরের জন্য এই টাকাটা সে জমা করে রাখতে চায়। তার কাছে বিনিয়োগের দুটি অপশন রয়েছে। একটি হচ্ছে এক্স ব্যাংক, যে কিনা 3 মাস অন্তর অন্তর 8% চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে।
তার কাছে আরেকটি অপশন রয়েছে ওয়াই ব্যাংক, যে কিনা অর্ধবার্ষিক অর্থাৎ 6 মাস অন্তর 7.5% চক্রবৃদ্ধির সুদ প্রদান করে। এটাকে একটু পরিবর্তন করে দিই, এটা 8.5% দিলাম, হোয়াটএভার, যে কোনো কিছু হতে পারে। এখন বলেছে বাট্টাকরণ কি? বাট্টাকরণ কি, সময় মূল্য কি সেটা তো জানলেই। বাট্টাকরণ কি? অর্থের ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্যে রূপান্তর করার পদ্ধতিকে বলে বাট্টাকরণ। 2020 এখন চলছে, 2025 এই সময়কার 1000 টাকার বর্তমান প্রাইস, 1000 টাকায় যে জিনিস ক্রয় করা যাবে 2025 সালে, সেই একই জিনিস ক্রয় করতে ধরো এখন লাগবে 600 টাকা। তাহলে এই যে ভবিষ্যতে একই জিনিস ক্রয় করতে 5 বছর পরে কিন্তু কিছুটা হলো বেশি দিতে লাগে, বেশি দিতে হয়, যেটা এখন 2020 সালে 5 বছর পিছনে এসে কিন্তু টাকাটা কম লাগছে। এই কম লাগার যে বিষয় বা এই কম লাগার যে কারণ, সেটি কি আমরা ব্যাখ্যা করতে পারি সময় মূল্য দিয়ে। অর্থাৎ সময় পরিবর্তনের সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে বলে অর্থের সময় মূল্য। এখন বাট্টাকরণটা কি? বাট্টাকরণটা হচ্ছে, এটি হচ্ছে আমার ভবিষ্যৎ মূল্য, এটি হচ্ছে আমার ভবিষ্যৎ মূল্য। অর্থাৎ 2025 সালের 1000 টাকা এটি হচ্ছে ভবিষ্যতের মূল্য। এই ভবিষ্যৎ মূল্য থেকে 25 সালের 1000 টাকা বর্তমান মূল্যে আমি যে নিয়ে আসলাম, বর্তমানে সেই জিনিস ক্রয় করতে যে আমার 600 টাকা লাগবে, এটা যে পদ্ধতিতে আমি বের করলাম সেটিকে বলে বাট্টাকরণ। তাহলে ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্যে রূপান্তর করার পদ্ধতিকে বলে বাট্টাকরণ। ঠিক তার উল্টোটা বা বিপরীতটা এখানে যদিও নেই, এখানে থাকতে পারে অথবা কি থাকতে পারতো, চক্রবৃদ্ধিকরণ কি? চক্রবৃদ্ধিকরণ কি? তখন আমি কি লিখতাম? বাট্টাকরণের ঠিক উল্টোটা। অর্থাৎ এই যে 2020 সালের 600 টাকা, এটি কি 2025 সালে একই জিনিস ক্রয় করতে আমার লাগবে 1000 টাকা, এটি যে পদ্ধতিতে নির্ণয় করলাম, অর্থাৎ বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার পদ্ধতিকে বলে হচ্ছে চক্রবৃদ্ধিকরণ। তাহলে একই জিনিস কিন্তু ভিন্নভাবে বলা যায়। যদি বলি বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার পদ্ধতি চক্রবৃদ্ধিকরণ, তাহলে তার উল্টোটা হচ্ছে বাট্টাকরণ। সেটি কি হবে? ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করার পদ্ধতি হচ্ছে বাট্টাকরণ। এবার দেখো রুল 72 কি? এটি প্রায় পরীক্ষায় আসে। রুল 72 কি? এটি হচ্ছে সূত্রের তত বেশি প্রয়োগ না করে খুব সংক্ষেপে সুদের হার নির্ণয় করা অথবা মেয়াদ নির্ণয় করা, এবং সেক্ষেত্রে অবশ্যই হতে হবে কি, মেয়াদ শেষে অর্থ প্রাপ্তির সম্ভাবনা দ্বিগুণ থাকতে হবে। তাহলে রুল 72 কি? যখন নির্দিষ্ট পরিমাণ অর্থ মেয়াদ শেষে দ্বিগুণ প্রাপ্তির কথা বলা থাকবে, অর্থাৎ আজকে যদি আমি 5 লক্ষ টাকা কোনো ব্যাংকে জমা রাখি, 5 বছর পরে সেই টাকা বলা থাকবে যে 10 লক্ষ টাকা হবে, এরকম। অর্থাৎ কোন নির্দিষ্ট পরিমাণ অর্থ মেয়াদ শেষে যখন দ্বিগুণ পরিমাণ অর্থ প্রাপ্তির কথা উল্লেখ থাকে, তখনই কেবলমাত্র এই রুল 72 পদ্ধতিতে আমরা প্রয়োজনে মেয়াদ বের করতে পারি, অর্থাৎ কত বছরের জন্য, অথবা কি করতে পারি, কত পার্সেন্ট সুদে সেই টাকাটা দ্বিগুণ হচ্ছে, সেই সুদের হারটা বের করতে পারি। তাহলে রুল 72 হচ্ছে দুইটা জিনিস নিয়ে কাজ করে, একটা হচ্ছে মেয়াদ আর একটা হচ্ছে সুদের হার। একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা ক্লিয়ার করছি। ধরো এক্স ব্যাংক 5 লক্ষ টাকা 10 বছর পর দ্বিগুণ হারে সুদ প্লাস আসল সুদ আসলে প্রদান করে। অর্থাৎ এক্স ব্যাংকে তুমি এখন 5 লক্ষ টাকা এখানে বলা আছে, যে কোনো অ্যামাউন্ট হতে পারে, সেটা যদি 10 বছর পর, অর্থাৎ 10 বছর হয়ে গেলে সেটা কি করে, দ্বিগুণ হারে সুদ এবং আসল একত্র মিলিয়ে দ্বিগুণ হয়ে যায়, সেটা প্রদান করে। এখন এখানে বললো সুদের হার কত, সুদের হার কত। তাহলে দেখো এখানে আমাদের রুল 72 এর জন্য কি কি লাগে? রুল 72 এর জন্য মেয়াদ শেষে দ্বিগুণের কথা বলা লাগে, সে জিনিসটি আমাদের এখানে আছে। আর রুল 72 এর জন্য মেয়াদ জানা থাকলে সুদের হার জানা যায়, তাহলে এখানে আমাদের মেয়াদ জানা আছে। এখন বলেছে সুদের হার কত। তাহলে সুদের হার আমরা কিভাবে নির্ণয় করতে পারি? 72 কে, এই 72 সংখ্যা, এটাকে যদি আমরা
মেয়াদ দিয়ে ভাগ করি, যে মেয়াদ উল্লেখ থাকবে 10 বছর, 5 বছর, 7 বছর, এবং অবশ্যই অর্থপ্রাপ্তির কথা দ্বিগুণ বলা থাকতে হবে। যদি মেয়াদ দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যাবে সুদের হার। তাহলে 72 আর এখানে মেয়াদ হচ্ছে কত? 10 বছর। তাহলে এটার জন্য সুদের হার কত হবে? 7.2 মেবি। এটা তোমরা এভাবে আর কি দেখো করে, 72 ভাগ 10, এটি হবে 7.2, সাথে কি পার্সেন্ট, যেহেতু এটা সুদের হার। তাহলে কি বলা যায়? আমরা কিন্তু সুদের হার বের করে ফেললাম। অর্থাৎ এক্স ব্যাংকে যদি আমি 5 লক্ষ টাকা 10 বছরের জন্য রাখি, আমাকে দ্বিগুণ অর্থ প্রদান করবে, কিন্তু সুদের হারটা আমরা জানি না। সেই সুদের হারটা আমি বের করলাম কিভাবে? 72 কে মেয়াদ দিয়ে ভাগ করলাম, খুব সহজেই সুদের হার পাওয়া গেল। তাহলে 72 ভাগ 10 = 7.2%। অর্থাৎ এক্স ব্যাংক আমাকে সুদের হার দিচ্ছে কত এক্ষেত্রে? 7.2%। একই জিনিস যদি এরকম হতো, এক্স ব্যাংক 5 লক্ষ টাকা, উল্টে দিব শুধু, এখানে যদি বলি সুদের হার দেওয়া থাকে, মেয়াদ বের করতে বলে, তখন কি হবে? এক্স ব্যাংক 5 লক্ষ টাকা 7.2% সুদে মেয়াদ শেষে দ্বিগুণ সুদ আসলে মেয়াদ শেষে দ্বিগুণ অর্থ, মেয়াদ শেষে দ্বিগুণ অর্থ সুদ আসলে প্রদান করে। এখানে ছিল সুদের হার, এখানে এখন হয়ে যাবে মেয়াদ কত। মেয়াদ শেষে তো বললাম, কিন্তু মেয়াদ কত, কত বছরের জন্য। তখন আমাদের কি হবে? তখন দেখো আগের অঙ্কে ছিল আমাদের মেয়াদ জানা ছিল, সুদের হার নির্ণয় করতে হয়েছে। এখন কিন্তু আমাদের সুদের হার জানা আছে, মেয়াদ জানা নাই, কিন্তু অর্থপ্রাপ্তির কথা দ্বিগুণই বলা আছে। তখন কি হবে? তখন 72কে এখানে চেঞ্জ হয়ে যাবে, 72কে তখন সুদের হার দিয়ে ভাগ করতে হবে। 72কে তখন সুদের হার দিয়ে যদি আমরা ভাগ করি, তখন উল্টে কি পাবো? মেয়াদ পাবো। তাহলে এখানে 72 ভাগ সুদের হার কত? 7.2। এখানে দেখো পাওয়া যাবে কত, তোমরা ক্যালকুলেটরে করে দেখতে পারো, 10। অর্থাৎ 72 পদ্ধতি অ্যাপ্লাই করে যখন মেয়াদ শেষে দ্বিগুণ অর্থ প্রাপ্তির কথা বলা থাকে, তখন যদি আমাদের অঙ্কের প্রয়োজনে মেয়াদ জানার দরকার হয়, তখন আমরা মেয়াদও বের করতে পারি। যদি অঙ্কের প্রয়োজনে আমাদের সুদের হার জানার দরকার হয়, সুদের হারও কিন্তু বের করতে পারি। এরকম একটা এক্সাম্পল দিয়ে রুল 72কে ব্যাখ্যা করা যায়, সেটি তোমরা এখানে করে দিবে, ফুল মার্কস হবে। এরপরে দেখো আছে কোন ব্যাংকে, গ নাম্বার অপশনে বলেছে কোন ব্যাংকে অর্থ জমানো অধিক লাভজনক। দুইটা ব্যাংকেই আমাকে লাভ প্রদান করবে। এক্স ব্যাংক দিবে 8%, সেটি হচ্ছে ত্রৈমাসিকের ক্ষেত্রে, আর ওয়াই ব্যাংক দিবে 8.5%, সেটি হচ্ছে অর্ধবার্ষিকের ক্ষেত্রে। দুই ব্যাংকে কিন্তু আমাকে সুদ প্রদান করছে, কিন্তু দেখতে হবে কোনটি আমার জন্য বেশি সুদ দিবে, সেটাতে আমি অর্থ বিনিয়োগ করতে যাব। সেজন্য আমাকে কি করতে হবে? গ নাম্বারের জন্য প্রথমে আমি এক্স ব্যাংকের যদি জমা রাখি, এক্স ব্যাংক থেকে কত পাবো সেটি দেখব। এক্স ব্যাংকের ক্ষেত্রে দেখো এখানে বর্তমান মূল্য দেওয়া আছে, তাহলে নির্ণয় করতে হবে কি? ভবিষ্যৎ মূল্য। মেয়াদ শেষে আমি কত পাবো, সেজন্য আমাকে কি নির্ণয় করতে হবে? ভবিষ্যৎ মূল্য। এফ ভি ইকুয়াল টু পিভি ইন্টু 1 প্লাস I/M হোল টু দি পাওয়ার n ইন্টু m। এটি কখন? এটি যখন চক্রবৃদ্ধি হয়, তখন এই সূত্রে যেতে হবে। আমাদের এই উদ্দীপকে এক্স ব্যাংক, ওয়াই ব্যাংক উভয় ব্যাংকে কিন্তু চক্রবৃদ্ধি সুদ প্রদান করেছে। উভয় ব্যাংকের ক্ষেত্রেই আমাদেরকে চক্রবৃদ্ধির সুদ এই সূত্রে যেতে হবে। তাহলে এখানে সাইড নোট লিখি, এফ ভি কত সেটি কিন্তু আমরা এখনো জানি না, নির্ণয় করতে হবে, এজন্য কোশ্চেন মার্ক। পিভি আমাদের জানা আছে কত, বর্তমানে সে রাখতে চাই কত? 15 লক্ষ টাকা। আই হচ্ছে সুদের হার, কোন ব্যাংক? এক্স ব্যাংকের। তাহলে এক্স ব্যাংকের সুদের হার কত? ত্রৈমাসিক 8%। এটাকে 100 দিয়ে ভাগ করলে হবে 0.08। আর দরকার কি আমাদের? এম। এম হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা, বছরে কয়বার চক্রবৃদ্ধি হচ্ছে। এখানে বলছে কি? ত্রৈমাসিক, অর্থাৎ প্রতি 3 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি হবে। তাহলে ত্রৈমাসিক হলে বছরে এম এর মান কত হবে? 12কে 3 দিয়ে ভাগ করলে এম এর মান কত হবে? 4। আর দরকার কি আমাদের? এন। এন হচ্ছে সময়, কয় বছরের জন্য সে রাখবে? 5 বছরের জন্য। তাহলে এন এর মান হচ্ছে 5। সবগুলো মান আমরা অঙ্কের প্রয়োজনে যা যা দরকার সবকিছুই পেয়ে গেছি। এবার শুধু সূত্রে বসাবো। পিভি এর জায়গায় বসবে কত? 15 লক্ষ। 1 প্লাস আই এর জায়গায় বসবে 0.08। এম এর জায়গায় বসবে কত? 4 হোল টু দি পাওয়ার এন এর জায়গায় বসবে কত? 5 ইন্টু এম এর জায়গায় বসবে 4।
শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই যে পাওয়ারের যে গুণটা, এটি কিন্তু করে নিতে হবে। পাওয়ারের গুণ না করে তুমি যদি সায়েন্টিফিক ক্যালকুলেটরে একবারে করতে যাও তাহলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। এজন্য তুমি কি করবে, সবকিছু ঠিক রাখবে, শুধু পাওয়ারের গুণটা আগে একটু করে নিবে। 1 + 0.08 ডিভাইডেড বাই 4 হোল টু দি পাওয়ার 4 গুণ করলে কত হবে, 20। এবার তুমি ক্যালকুলেটরে, সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে, অবশ্যই নর্মাল ক্যালকুলেটরে এই অঙ্কটা করতে গেলে সময় লাগবে এবং ভুল হবে 100-এ 90%। ঠিক আছে, সুতরাং আমরা এটা সায়েন্টিফিক ক্যালকুলেটর একবারে করতে পারি। প্রথমে লিখতে হবে 15 লক্ষ, এরপরে তোমাকে যেভাবে আছে ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে 1 প্লাস উপরের অংশটা আগে লিখতে হয় 0.08 ভাগ দিতে হবে কত দিয়ে, 4 দিয়ে। এরপর আবার কি আছে, ব্র্যাকেট ক্লোজ করা আছে, তাহলে তোমাকেও সেটাই করতে হবে। এরপরে পাওয়ার চিহ্ন দিয়ে লিখতে হবে 20, তাহলে হয় 22,28,921.09। 22,28,921.09, অর্থাৎ এক্স ব্যাংকে আমি যদি 15 লক্ষ টাকা এখন এই মুহূর্তে জমা রাখি, মেয়াদ শেষে 8% চক্রবৃদ্ধি সুদ আসলে মেয়াদ শেষে আমাকে প্রদান করবে কত, 22,28,921। এ তো গেল এক্স ব্যাংকের কথা। তো আমাকে তো সিদ্ধান্ত নিতে হবে এখন কোনটা বাকি আছে, ওয়াই ব্যাংক। ওয়াই ব্যাংকের ক্ষেত্রে এবার দেখবো আমরা ওয়াই ব্যাংকের ক্ষেত্রে কি দাঁড়ায়। এটিও কি সুদ প্রদান করতেছে, চক্রবৃদ্ধি, তাহলে সূত্রের কিন্তু কোনোই পরিবর্তন হবে না, যে সূত্র ছিল সেটাই হবে। FV = PV × 1 + I/m হোল টু দি পাওয়ার n × m। এখানে পিভির জায়গায় ওই সেম 15 লক্ষই বসবে, 1 যোগ এখানে আই এর মান কত, আই এর মান হচ্ছে দেখো 8.5%, 0.085, তাহলে 0.085। এম এর মান, এম হচ্ছে এখানে দেখো অর্ধবার্ষিক, তাহলে এম এর মান হবে 2, কারণ বছরে 6 মাসে অন্তর অন্তর 2টা পাওয়া যায়, 2। আর গুণ হবে কত, গুণ হবে এন হচ্ছে 5 গুণ এম হচ্ছে 2, তাহলে এখানে আবার আমাদের গুণ করে লিখতে হচ্ছে 1 যোগ 0.085 ভাগ 2 হোল টু দি পাওয়ার 10। তাহলে ক্যালকুলেটরে কত আসে এটি যদি আমরা দেখি, 15 লক্ষ, এটাকে ব্র্যাকেট দিতে হবে 1 + 0.085 ভাগ 2 ব্র্যাকেট ক্লোজ হোল টু দি পাওয়ার 10। এটা হয় 22,74,321.70। দেখেছো? তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা ভবিষ্যতের ক্ষেত্রে কোন অপশনটি গ্রহণ করি। ভবিষ্যতের ক্ষেত্রে আমরা দেখি যে কোন ব্যাংক থেকে বেশি অর্থ পাওয়া যাবে, আমরা সেই অপশনটা গ্রহণ করি। এক্স ব্যাংক আমাদেরকে দিচ্ছে হচ্ছে 22,28,921, অপরদিকে ওয়াই ব্যাংক আমাদেরকে জমাকৃত অর্থ সুদ আসলে দিচ্ছে 22,74,000। তাহলে অবশ্যই কোন ব্যাংকে বেশি, ওয়াই ব্যাংক। তাহলে আমাদের জন্য কোন ব্যাংকটি লাভজনক, সুতরাং ওয়াই ব্যাংকে অর্থ জমানো লাভজনক। ঠিক আছে, গেল এটা। এরপরে আসো ঘ নাম্বার অপশনে কি বলেছে, লাভজনক, অধিক লাভজনক ব্যাংকটির ইএআর অর্থাৎ বার্ষিক প্রকৃত সুদের হার নির্ণয় করতে বলছে। তাহলে আমরা গ নাম্বারের সিদ্ধান্ত থেকে পেলাম আমাদের জন্য অধিক লাভজনক ব্যাংক হচ্ছে ওয়াই ব্যাংক। তাহলে ওয়াই ব্যাংকের ইএআর কিভাবে নির্ণয় করি, দেখো ওয়াই ব্যাংকের ইএআর নির্ণয়ের সূত্র কি, 1 + I/m হোল টু দি পাওয়ার m - 1, এবং ব্র্যাকেট ইউজ করতে পারি, শেষে আমরা দিব কত, 100। 1 যোগ ওয়াই ব্যাংকের আই কত, ওয়াই ব্যাংকের আই হচ্ছে 8.5, অর্থাৎ এটা আমরা আগেই বের করছিলাম 0.085। ওয়াই ব্যাংকের ক্ষেত্রে এম হচ্ছে 2, অর্ধবার্ষিক, ব্র্যাকেট বন্ধ, হোল টু দি পাওয়ার 2 - 1, যা হবে সেটাকে গুণ দিতে হবে 100 দিয়ে। তাহলে ক্যালকুলেটরে আমরা দেখি এটা কত আসে, ব্র্যাকেট 1 + 0.085 ডিভাইডেড বাই 2 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার 2 - 1, 0.086 এটাকে গুণ দিতে হবে 100 দিয়ে। তাহলে কত হবে, 100 দিয়ে গুণ দিলে এটা হবে 8.64।
তারপরে কি পার্সেন্ট চিহ্ন, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণের সুদ এটা চক্রবৃদ্ধি হলে মেয়াদ শেষে কিন্তু কিছু পরিমাণে হলেও বৃদ্ধি পায়। দেখো এখানে ছিল 8.5%, যেহেতু 6 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি হয়, তো বছর শেষে গিয়ে দেখা গেল যে কিছু পরিমাণে বৃদ্ধি পেয়েছে। প্রকৃত সুদ আসলে হচ্ছে এখানে 8.64%, কিছুটা বেশি হয়। তো এভাবে আমরা ইআর বা প্রকৃত সুদের হার নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের এই তৃতীয় অধ্যায়ের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের যে পদ্ধতি দুটি আছে সেটি আমি ব্যাখ্যা করেছি, সেটি বুঝতে পেরেছো, এবং বার্ষিক প্রকৃত সুদের হার কিভাবে নির্ণয় করে সেটিও বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের উপরে আমি আলোচনা করার চেষ্টা করব বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করতে হয়, সেটির উপরে অনুশীলনমূলক ক্লাস নেওয়ার চেষ্টা করব। দশম অধ্যায় হচ্ছে দশম শ্রেণীর জন্য আমাদের সবগুলো অধ্যায় এখন হচ্ছে রিভিশন অধ্যায়, নতুন করে কোনো অধ্যায় নেই। তোমরা সবাই নিজেরাও বাসায় বসে চেষ্টা করবে নতুন নতুন অঙ্ক জানার জন্য, শেখার জন্য, এবং পড়াশোনা ঠিক মতো চালাবে। সবসময় বাবা মায়ের কথা শুনবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।